where the mind is without fear and the head is held high, where knowledge is free. ভালো আছো সবাই তোমরা? আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বলছি, আজকে আমাদের তৃতীয় ক্লাস। তোমাদেরকে তো আগেই বলেছি যে যখন আমরা পড়তে আসবো বাবা, তখন দুটো বই আর একটা খাতা একটা কলম সঙ্গে নিয়ে আসতে হবে অন্তত। সাহিত্য মেলা বইটা নিয়ে আসো, আর তার সঙ্গে তোমাদের ভাষা চর্চা ব্যাকরণ বইটাও আনো। এর আগের দিনের ক্লাসে মনে থাকার কথা, আমরা শেষের দিকে দল সম্পর্কে আলোচনা করেছিলাম আর বলেছিলাম যে এটা যত অভ্যাস করব তত বেশি নিখুঁতভাবে শিখতে পারবো। অভ্যাসটা করতেই হবে। আমরা দলের একটু আলোচনা বাকি ছিল আমাদের, ভালো করে আরেকটু বিস্তারিতভাবে বলবার দরকার ছিল। আমি সেইটুকু আগে একটুখানি বলে নিই, বলার পর তারপরে আমরা একটা অন্য কবিতাতে যাব। কেমন? আগে তাহলে ভাষা চর্চা বইটা একটু খোলো, একদম প্রথম পাঠটা। তোমরা একটু অভ্যাস নিশ্চয়ই করেছো, আমি বলেছিলাম করবার জন্য। একটু মনে করিয়ে দিই, দল ব্যাপারটা যেন কী ছিল। দল এরকম একটা জিনিস, ব্যাকরণের একটা পরিভাষা। সেখানে কি হয় যে তুমি যখন কোনো কথা বলো, কথা বলতে গেলে যে আওয়াজটা হয়, যে ধ্বনিটা হয়, তোমার বাকযন্ত্রের সব থেকে কম পরিশ্রম করে তুমি যতটুকু উচ্চারণ করতে পারবে সেইটাই হলো দল। এক ঝোঁকে তুমি যতটুকু বলতে পারো। এই দলটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। একটার নাম দিয়েছি মুক্ত দল। আমি বলেছিলাম যে ওটা শেষে স্বরান্ত এবং টেনে উচ্চারণ করা যায়। তুমি যতক্ষণ খুশি বা এরকম বলছো, কু, এই যে তুমি টেনে বলতে পারছো, এইটা হচ্ছে স্বরান্ত দল। সেটার নাম দিয়েছি আমরা মুক্ত দল। আর এটা ছাড়াও আর একটা দল, যেটা নিয়ে আমরা অতটা আলোচনা আগের দিন করতে পারিনি, সেটা নিয়ে আজকে একটু বেশি কথা বলবো। সেটার নাম হচ্ছে রুদ্ধ দল। আর একবার বলি, দলের দুটো ভাগ, একটার নাম মুক্ত দল আর একটার নাম রুদ্ধ দল। আমরা আগের দিন মুক্ত দল নিয়ে অনেকটা কথা বলেছি, কয়েকটা উদাহরণও করেছিলাম। আর আজকে আমরা রুদ্ধ দল নিয়ে একটু কথা বলবো। মুক্ত মানে খোলা, এটা তোমরা জানো। রুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। যেমন বলছি না যে তুমি মুক্ত দলে আ করে টেনে উচ্চারণ করতে পারবে, রুদ্ধ দলের ক্ষেত্রে বাবা ওইটা করা যাবে না। আমরা কয়েকটা উদাহরণ দিয়ে দেখি, উদাহরণ থেকে শিখলে পরে অনেক সহজে শিখতে পারবো। আগে একটু মুখে বলি, তারপরে বোর্ডে লিখবো। দেখো, যখন আমরা বলছি জল, যখন জল এই কথাটা বলছি, তুমি দেখো, খেয়াল করো, জ এটা তো স্বরান্ত, জ তুমি টেনে বলতে পারছো, কিন্তু ওই যে ল, তার তলায় একটা হস চিহ্ন দেওয়া আছে। আমি আগের দিন বলেছিলাম হসন্ত, শেষে হস চিহ্ন থাকলে অন্ত মানেই শেষ। হস অন্ত, অন্তে যার হস চিহ্ন আছে সেটা কিন্তু তুমি একলা একলা উচ্চারণ করতে পারবে না। শুধু লয়ে হসন্ত দেওয়া আছে, লয়ে হস চিহ্ন দেওয়া আছে, তুমি উচ্চারণ করতে পারবে না। তোমার তার আগের যে স্বরান্ত সব অক্ষরটা, স্বরান্ত যে ধ্বনিটা, সেটার সাহায্য নিতে হচ্ছে। তুমি জটা সামনে থাকলেই শেষের ওই
অল, ওইটা তুমি বলতে পারছো, জল বলতে পারছো। আমরা আর একটা উদাহরণ দেখেছিলাম বাতাসা আর বাতাস। তুমি যখন বাতাসা বলো তখন বা আলাদা বলছো, তা পারছো বলতে, সা বলা যাচ্ছে, কিন্তু বাতাস বলতে গেলে বাটা আলাদা বলা যাচ্ছে, কিন্তু তাস বলতে গেলে দেখো আগের তায়ের সাহায্য নিয়ে তুমি দন্তস্বয়ের যে হসটা সেটা তুমি বলতে পারছো। একটু বোর্ডে লিখি, দেখে নিই, তারপরে কিন্তু আমি অনেকগুলো উদাহরণ দেব, বোর্ডে লিখবো, তুমি খাতায় তখনই তুলে নাও বোর্ড থেকে, সেইগুলোর দলগুলো বার করবার চেষ্টা করো। হ্যাঁ, কি বললাম আমরা? দলকে দুটো ভাগে ভাগ করেছি, একটার নাম দিয়েছি মুক্ত আর আরেকটার নাম দিয়েছি রুদ্ধ। এবার একটু ভাগ করে করে দেখি। আরেকটা কথা যেটা খুব জরুরি, আগের দিনও বলেছিলাম, এটা একদম মাথার মধ্যে গেঁথে রাখতে হবে, দল বার করার ক্ষেত্রে বানানের দিকে নজর দিলে হবে না, ভুল হয়ে যাবে। বর্ণ বিশ্লেষণ করার চেষ্টা করলে ভুল হবে, বর্ণ বিশ্লেষণ করলে তো আরও ভুল হবে। শুধু তোমাকে মাথায় রাখতে হবে তুমি শব্দটা কিভাবে উচ্চারণ করো, বানান না। দল নির্ণয়ের ক্ষেত্রে উচ্চারণই একমাত্র জরুরি বিষয়, তুমি কিভাবে উচ্চারণ করো। আমি ভেঙে ভেঙে দেখাবো, দেখো একটু যখন বড় বড় শব্দে আসবো কিভাবে উচ্চারণ করি সেইভাবে শব্দটাকে লিখবো, তবেই আমরা সঠিকভাবে দল নির্ণয় করতে পারবো, না হলে সব ভুল হবে, খেয়াল রাখো। হ্যাঁ, আমি কি বললাম দেখো, যখন লিখছি পাখি তখন পা এটা একটা দল, খি এটা আর একটা দল, দুটোই স্বরবর্ণ দিয়ে শেষ হচ্ছে, পা আ দিয়ে শেষ হচ্ছে, খি ই দিয়ে শেষ হচ্ছে, দুটোই মুক্ত দল। কিন্তু যখন আমি বলছি পাখ না, দেখো এখনই লিখবো পাখ না, আমরা উচ্চারণ করি কি পাখ, এখানে একটা হস চিহ্ন থাকলে উচ্চারণটা বুঝতে সুবিধা হয়। এবার তুমি যখন বলবে তখন এই ক্ষয় হসটা তুমি তো বলতে পারবে না একলা বাবা, তাহলে আগের এই পায়ের সাহায্যটা তোমাকে নিতে হবে। তুমি একসঙ্গে বলছো পাক, আর এই নাটা তুমি আলাদা বলতে পারছো, তোমাকে পাকটা একসঙ্গে বলতে হচ্ছে, নাটা আলাদা। এই যে পাক হস দিয়ে শেষ হচ্ছে, এইটা হলো তোমার রুদ্ধ দল, আমি চিহ্ন হিসেবে রু লিখলাম। হ্যাঁ, আর নাটা মুক্ত, এখানে আমি লিখলাম মু। তাহলে কটা দল হলো এই পাখনা শব্দটার মধ্যে? দুটো, একটা রুদ্ধ পাক, এটা রুদ্ধ, আর নাটা মুক্ত। আরো কয়েকটা উদাহরণ করি। দেখো মানুষ, ছোট্ট আমাদের জানা চেনাশোনার মধ্যেই একটা শব্দ। যখন বলছি মা কোনো অসুবিধা নেই, এটা আ দিয়ে হচ্ছে শেষ, এটা মুক্ত দল, এটা মুক্ত। নু যদি বলি সেটাও মুক্ত, কিন্তু তুমি শুধু নু যদি বলো বলতেই পারো, কিন্তু এই যে শেষের যে মূর্ধন্য শটা আছে এর তলায় তো একটা হস আছে, মানুষ, এটাকে তো তুমি একলা উচ্চারণ করতে পারবে না, সেটা বলবার জন্য তোমাকে আগের যে ধ্বনিটা তার সাহায্য নিতেই হবে, কাজেই তোমাকে নুস কথাটা একসঙ্গে বলতেই হচ্ছে, তাছাড়া তুমি এটাকে পুরোটা উচ্চারণ করতে পারছো না। তাই এইটা মাটা মুক্ত হলেও এই নুসটা হলো রুদ্ধ দল। এবার আমরা একটু বড় শব্দের দিকে যাচ্ছি, বড় না একটু যুক্তাক্ষর দেওয়া শব্দ। দেখো আমরা এরা বলছিলাম না, আগের দিনও বলেছিলাম যে আমরা একটা কবিতা পড়তে যাব, যে কবিতাটার নাম দাঁড়াও। ওই কবিতাটাতে দেখো তার কবির নাম হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়, একটু বড় নামটা, আমরা ওই নামটা একটু ভেঙে দেখি তো যে ওটাকে রুদ্ধ আর মুক্ত করে আলাদা আলাদা ভাগ করা যাচ্ছে কেমন করে। আমি নামটা লিখছি, দেখো ওনার নাম হচ্ছে শক্তি, এইটার নাম শক্তি। তোমাদেরকে বলেছি যখন দল বার করব তখন বানানের দিকে মোটে নজর দেওয়া যাবে না, উচ্চারণের দিকে নজর দিতে হবে। তাহলে এই শক্তিটাকে এইবার যেভাবে আমরা উচ্চারণ করি সেইভাবে লিখছি। হ্যাঁ, আমরা তো শক্তি বলি না, বলো শক্তি, তাহলে একটু ওকার দিয়ে লিখি,
আমি উচ্চারণ করি এরকম, শোক, এরকম আমার উচ্চারণটা দাঁড়ায় এইরকম। এবার এই যে হস আছে এখানে, তাহলে তোমাকে শোকটা একসঙ্গে বলতে হচ্ছে। তাহলে এইটা হচ্ছে একটা দল, এটা রুদ্ধ, আর তি এটা তুমি আলাদা বলতে পারছো, এটা হচ্ছে মুক্ত। তাহলে শক্তি কথাটার মধ্যে কটা দল হলো? দুটো, একটা রুদ্ধ দল আর একটা মুক্ত দল। এরপরে যাব আমরা ওনার পদবিটাতে, সেটা কিন্তু আরও বড়, কিন্তু ওটাও একটু ভেঙে দেখতে হবে, কেমন দেখি। শক্তি, তারপরে ওনার পদবি হচ্ছে চট্টোপাধ্যায়। দেখি তো এটাকে ভাঙা যায় কেমন ভাবে, এটা একটু বড় আছে। বানান না, উচ্চারণ, উচ্চারণ অনুযায়ী ভাঙবো। কীরকম দেখো, প্রথমে হচ্ছে চট, হস দিলাম একটা, তারপরে টো, পাদ, তারপরে ধায়। এইরকম করে যদি ভাঙি তবেই তোমার উচ্চারণ অনুযায়ী ভাঙা হলো। দেখো চট, এটা হস দিয়ে শেষ, তাহলে রুদ্ধ। টো, এটা ও দিয়ে শেষ হচ্ছে, তাহলে এটা মুক্ত, এটা রুদ্ধ ছিল। এই যে হস দিয়ে শেষ, তাহলে এটা রুদ্ধ। এইটাও, এই জায়গাটা কিন্তু আমাদেরকে একটু শিখতে হবে। এটা আমি আগে বলিনি, এই উদাহরণটা দিয়েই সহজে শেখা যাবে। দেখো এখানে একটা অন্তস্থ আছে। অন্তস্থ, তুমি যখন অ লিখতে পারো না, ব্যঞ্জন ধ্বনিতে লেখো অটাকে, তখন আমরা অন্তস্থ দিয়ে লিখি, ওই জন্যই শেষে একটা অ বলছি। দেখো এইটারও শেষে কিন্তু হস, এই যে অন্তস্থটার শেষে, তাহলে এইটাও হলো একটা রুদ্ধ দল। এই জায়গাটাই বাবা আমরা একটুখানি খেয়াল করে শিখব। এমন কিছু কিছু স্বর আছে যে স্বরগুলো শেষে থাকলেও সেটা মুক্ত দল হবে না, সেটা রুদ্ধ দল হবে। এটা একটু মাথায় রাখতে হবে। আমি যখন মুক্ত দল আলোচনা করেছি তখন কিন্তু বলেছিলাম স্বরান্ত হলে পরে মুক্ত দল হয়। এখন আবার একটু অন্য কথা বলছি, যে সব সময় স্বরান্ত হলেই মুক্ত দল হবে তা নাও হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আমরা এখনই উদাহরণ দিয়ে দেখব যে শেষে স্বরধ্বনি আছে, স্বরবর্ণ আছে একটা, কিন্তু তারপরেও সেটা রুদ্ধ দল হচ্ছে। কীরকম? তোমরা তো একটু হ্রস্ব স্বর কথাটা শুনেছো না? ওই যে হ্রস্বই, হ্রস্বউ, শুনেছো না? এই স্বরগুলো যেখানে থাকছে শেষে, সেইগুলো কিন্তু মুক্ত দল না হয়ে রুদ্ধ দল হয়ে যাচ্ছে। একটু উদাহরণ দিই, তুমি কয়েকটা দেখলে পরেই বুঝতে পারবে, খুব কঠিন জিনিস নয়। দেখো, তুই, খাই, যাও, আর একটা লিখি হাউ, মাউ, খাউ। এইটা যখন লিখছি তখন কিরকম হচ্ছে বলো বানানটা? হাউ। এই উটা কিন্তু তুমি আলাদা বলছি না, আমরা এই হাটার সাথেই বলতে হচ্ছে, এইটা রুদ্ধ দল। যাও, এই ওটা কিন্তু আলাদা নয়, এটা একসঙ্গে, এটা রুদ্ধ। তুই, খাই, দেখো শেষে স্বরধ্বনি আছে বটে, কিন্তু তা সত্ত্বেও এটা রুদ্ধ দল হবে। যখন শেষে হ্রস্বই আছে, হ্রস্বউ আছে, ও আছে, এইরকম ক্ষেত্রগুলোতে এগুলো কিন্তু রুদ্ধ দল। ছৌ নাচ, ছৌ, ঔ, এই যে একই সঙ্গে বলা হচ্ছে, এটা কিন্তু রুদ্ধ দল। বানানটা তো এই ছয় ঔকার, কিন্তু এটা রুদ্ধ দল। এই যে ঔটা ঢুকে, ঔ যে ছয়ের সাথে যে একটা ঔ আছে, দেখো এই এরকম আছে তো ঔ, সরি, এই যে ও আছে, দেখো এই ওটাকে কিন্তু ভাঙা যায়। কিরকম? একটা ও আর একটা উ। আমি একটু আগেই বলেছি বাবা, শেষে উ যখন থাকছে, হ্রস্ব কার না,
হ্রস্বৌকার আর হ্রস্বৌ দুটো কিন্তু আলাদা। আমি হ্রস্বৌকারের কথা বলছি না, শেষে যখন হ্রস্বৌ এরকম থাকছে সেই ক্ষেত্রটা কিন্তু রুদ্ধ দল হবে। এটা একটু মাথায় রাখো। আমি কতগুলো উদাহরণ এখন লিখছি বোর্ডে, তুমি সেগুলোকে প্র্যাকটিস করো। হ্যাঁ, ভাঙো, এখনই খাতায় ভেঙে ভেঙে দেখো যে কোনটা রুদ্ধ আর কোনটা মুক্ত হচ্ছে। একটু আগে তো আমরা মানুষটা করেছি, তুমি তো ওটা খাতা দেখে দেখে করতেই পারবে। তার সঙ্গে আমি লিখলাম মানুষ বড় কাঁদছে। তোমার বইয়ে আছে এই লাইনটা। এটা যখন ভাঙবো দেখো কিভাবে ভাঙছি। মা নুষ ব র কাদ ছে। তাহলে কটা হলো? মা মুক্ত, নুষ রুদ্ধ, ব র মুক্ত মুক্ত, কাদ রুদ্ধ, ছে মুক্ত। লিখে ফেললি। মা এটা মুক্ত, নুষ এটা রুদ্ধ, ব র মুক্ত মুক্ত দুটো হলো, কাদ এটা রুদ্ধ, ছে এটা আবার মুক্ত। এইটা তো ছোট্ট কবিতা বাবা, 9 লাইনের একটা মাত্র কবিতা। এটার প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে প্র্যাকটিস করে আমরা দেখব যে কিভাবে দলগুলো ভাঙা হচ্ছে। আর তোমার ভাষা চর্চা বইয়ে যে উদাহরণগুলো আছে তুমি কিন্তু সেটাও অভ্যাস করবে। তারপরেও বলছি, যদি বুঝতে কোথাও অসুবিধে হয় ফোন নম্বর দেওয়া আছে, ফোন করো। কেমন? এইখানে আমাদের দলের আলোচনাটা শেষ হচ্ছে। এরপরে আমরা একটা কবিতা পড়ব। তুমি ভাষাচর্চা বইটা বন্ধ রাখো এখন, আর সাহিত্য মেলা বইটা খোলো। ওখানে দেখো তোমাদের 62 পাতায় একটা কবিতা আছে। একটু আগে আমরা নাম বলেছি, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা দাঁড়াও। খুব অপূর্ব একটা কবিতা, সেই কবিতাটা আমরা পড়বো। তোমার বইটা খোলো, তোমার বইয়ের 62 পাতায় আছে দেখো কবিতাটা। কবিতাটার নাম দাঁড়াও, লেখকের নাম, কবির নাম শক্তি চট্টোপাধ্যায়। বার করো। বার করেছো? 62 পাতায় আছে বললাম, দেখো, খেয়াল করে দেখো। একদম ছোট্ট একটা কবিতা, একটা ছবিও আছে বাবা কবিতাটার সঙ্গে। ছবিটা কিন্তু খুব দুঃখের, একটা বিপন্ন মানুষের ছবি। দেখো, একজন মানুষের হাঁটুটা মুড়ে এসছে, সে মাথাটা একদম মাটির সাথে গুঁজে দিয়েছে, আর হাত দুটোর ওপরে তার মাথাটা রাখা। একটা মানুষ উপুর হয়ে আছে, প্রায় হাঁটু ভাঁজ করে শুয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে যে একজন দুঃখী মানুষ, একজন নিপীড়িত মানুষ, খুব অসুবিধার মধ্যে পড়েছেন, এরকম একজন মানুষের ছবি। কবিতাটা পড়লে পরে আমরা বুঝতে পারবো যে হঠাৎ করে ওরকম একটা ছবি কেন কবিতাটার সঙ্গে দেওয়া হলো। কবিতাটা এক্ষুনি পড়া হয়ে যাবে আমাদের, এক্ষুনি পড়া হয়ে যাবে। ছোট্ট কবিতা, এক্ষুনি বললাম, এখনই তোমাদের কীরকম একটু পড়ি। তুমি একটু বইয়ের দিকে তাকাও, আমি পড়ছি। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। প্রথম 3 লাইন, যেটুকু আমি পড়লাম সেটা প্রথম 3 লাইন। খেয়াল করে দেখো, এর মধ্যে বেশ কয়েকবার মানুষ কথাটা বলা হয়েছে। মানুষ বড় কাঁদছে, মানুষ বড় একলা। বুঝতে পারছো যে ওই ছবিটা কেন দেওয়া হয়েছে? যে সে একা এবং সে কাঁদছে। মানুষ কেন কাঁদে বাবা? কী কারণে মানুষের কান্না পায়? খেতে না পেলে কাঁদে, খিদে পেলে, খুব খিদে পেয়েছে তখন কিন্তু খাবারের জোগাড় করতে পারছে না। তার হাতে টাকা পয়সা নেই, হয়তো বাড়িতে কেউ খুব অসুস্থ, তার চিকিৎসার ব্যবস্থা করা যাচ্ছে না, সেই জন্য মানুষ কাঁদে। হয়তো থাকার জায়গা পাচ্ছে না, হয়তো ওর কোথাও ব্যথা করছে, চোট পেয়েছে, হয়তো আহত, সেই জন্য সে কাঁদতে পারে। এমন হতে পারে যে হয়তো কোনো প্রিয়জনকেও হারিয়েছে, খুব আপনার কেউ হয়তো মারা গেছে, এরকম কারণেও মানুষ কাঁদে। তো যখন মানুষ কাঁদে তখন তার সাহায্যের জন্য কে এগিয়ে আসবে বলো? সেরকমই কোনো মানুষকে তো আসতে হবে যে ওর দুঃখটা ভুলিয়ে দিতে পারে। কবি কিন্তু ঠিক সেইটাই চাইছেন, যে মানুষ খুব একা,
খুব নিঃসঙ্গ এবং খুব কষ্টে আছে, তার পাশে এসে কাউকে দাঁড়াতে হবে। একটা কথা খেয়াল করো, মানুষ যূথচারী জীব, তো মানুষ তো সমাজ তৈরি করে থাকে, ও কিন্তু একলা থাকতে পারে না। এবার যখন সে কষ্ট পাচ্ছে, যখন সে কাঁদছে, কোনো কারণে সে বিপন্ন, যন্ত্রণা হয়েছে কোনো কারণে, তখন আরেকজন মানুষকেই সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে হয়। সবাই কি সাহায্যের হাতটা বাড়িয়ে দেয়? দেয় না, কিন্তু অনেকে দেয়। কবি কিন্তু চাইছেন যে এই বোধটা, মানুষ হয়ে ওঠার বোধটা, এটা সবার মধ্যেই আসুক। যে কারণে আমরা যখন আরও কবিতাটার মধ্যে যাব, দেখব যে কবি না স্লোগানের মতো, জানো, যেমন স্লোগান দেয়, যেমন মিছিল যখন যায় ঠিক ওই, বা আমরা যখন দেখবে ওই গাছ লাগান, প্রাণ বাঁচান, এরকম স্লোগান দিই, কবিও কিন্তু ওই রকম স্লোগানের মতো বারবার একই কথা বলছেন। দেখবে গোটা কবিতাটাতে ঘুরে ঘুরে একই কথা আসবে, যে মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এইটাই বারবার বলছেন, যে ওকে সাহায্য করো, ও একলা হয়ে আছে। আমরা প্রথম 3টে লাইন আর একবার বলছি, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। এই কথাটা কেন বললেন? মানুষ হয়ে পাশে দাঁড়াও, আমরা তো মানুষই, তাহলে আবার মানুষ হব কি করে? এই জায়গাটা একটু ভেবে দেখো। বড়রা যখন আশীর্বাদ করে, তুমি প্রণাম করলে বলে যে বাবা মানুষ হও, বলে না? তো ব্যাপারটা ভারী অদ্ভুত না, যে আমি তো মানুষই, আবার মানুষ হব কি করে? আমি কি গরু, গাধা? তা তো নয়, মানুষই। তাহলে মানুষ হওয়ার কথা বলছেন কেন? মানুষ হওয়া মানে কিন্তু শুধু মানুষের মতন চেহারা হয়ে গেলাম, আমি বিশাল লম্বা চওড়া স্বাস্থ্য হয়ে গেল, তা নয়। মানুষ হওয়া মানে মানুষের কিছু বিশেষ গুণ আছে, সেই গুণগুলোর অধিকারী হওয়া। একটা বড় গুণ হচ্ছে ভালোবাসতে শেখা, অন্যকে অকারণে ভালোবাসতে শেখা, কোনো স্বার্থ নিয়ে ভালোবাসার কথা নয়। দয়া করা, ক্ষমা করতে পারা, অন্যকে সাহায্য করতে পারা, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া, পরোপকার করা, এইগুলো হচ্ছে মানুষের গুণ। তোমার মধ্যে এই গুণগুলো আসুক, মানুষ হও, এই আশীর্বাদটার মানে হচ্ছে তোমার মধ্যে এই দয়া গুণ, ক্ষমা গুণ, অন্যকে সাহায্য করতে পারার গুণ, অকারণে ভালোবাসতে পারার গুণ, এইগুলো তোমার মধ্যে আসুক। আর একটা আছে তার সঙ্গে, সেটাকেও উল্লেখ করতে হবে, বড় হও, মানুষ হও, এর মধ্যে আর একটা কথা লুকিয়ে থাকে, সেটা হচ্ছে স্বাবলম্বী হও। তুমি নিজের পায়ে দাঁড়াও। তো নিজের পায়ে তো দাঁড়িয়ে আছি, আমরা কি অন্যের পায়ে দাঁড়াই? তা না। নিজের পায়ে দাঁড়াও মানে তোমাকে যেন অর্থের জন্যে, তোমার খাদ্যের জন্যে, তোমার বস্ত্রের জন্যে কারোর ওপর নির্ভর করতে না হয়, তুমি যেন সেই কাজটা নিজেই করতে পারো। সেই হচ্ছে মানুষ হয়ে ওঠা। এক বললাম দয়াগুণ, ক্ষমাগুণ, ভালোবাসতে পারার গুণ, অন্যকে সাহায্য করতে পারার গুণ, অন্যের বিপদে এসে ছুটে আসতে পারার গুণ, আর স্বাবলম্বী হওয়ার গুণ। এই গুণগুলো যদি একত্র হয়, তবেই সে মানুষ হয়ে ওঠে, প্রকৃত মানুষ। কবি বলছেন কি, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। আর পরের লাইনটা খুব সাংঘাতিক লাইন, মানুষই ফাঁদ পাচ্ছে। সবার মধ্যে তো মানুষের গুণগুলো নেই, মানুষ কিন্তু অন্যকে বিপদে ফেলারও চেষ্টা করে, মানুষই ফাঁদ পাতে। ফাঁদ কেন পাতে বাবা? ফাঁদ পাতে শিকার ধরার জন্য। তাহলে মানুষ নিশ্চয়ই আর একটা মানুষকে বিপদে ফেলতে চাইছে, সেই জন্যে ফাঁদ পাচ্ছে। পাতুক, দুষ্টু মানুষ তো আছে পৃথিবীতে, কিন্তু ভালো মানুষের সংখ্যা অনেক বেশি। এইখানে কবি কি বলছেন? মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। পাখির মতো, মানুষকে পাখি হতে বলছেন কোন ধর্মের জন্যে? নিশ্চয়ই পাখিদের মধ্যে এমন একটা কিছু বৈশিষ্ট্য আছে যেটার কথা কবির মনে হচ্ছে। সেই বৈশিষ্ট্য কিন্তু উড়তে পারা না, সেই বৈশিষ্ট্য একসাথে উঠতে পারা। তুমি দেখেছো বিকেলবেলায় পাখিরা যখন বাড়ি ফেরে কীরকম ঝাঁক বেঁধে একসঙ্গে যায়? আর ছোটোবেলায় তো নীতিমালায় আমরা সেই গল্পটা পড়েছি, যেখানে শিকারি ফাঁদ পেতেছিল আর পায়রারা ওই জাল শুদ্ধ উড়িয়ে নিয়ে গেছিল একসঙ্গে দলবদ্ধভাবে। সেই রকমই চাইছেন কবি, যে পাখিরা যেমন দলবদ্ধ হয়ে যায়, অন্যকে সাহায্য করে, অন্যের বিপদে এগিয়ে আসে। পাখি উড়তে উড়তেও সেই জিনিসটা করে, জানো? যখন একটা পাখি ক্লান্ত হয়ে পড়ছে, দুর্বল হয়ে পড়ছে, তখন তাকে বিশ্রাম করতে দেওয়া হয়, পিছিয়ে দেওয়া হয়, তাকে পাশ দিয়ে ঘিরে নিয়ে যায় বাকিরা, যাতে সেও একই সঙ্গে ওই দলেই উড়ে যেতে পারে।
কিন্তু একটু গতিটা আসতে। কবির চাওয়াটাও তাই, একই রকম চাওয়া, যে মানুষ যখন বিপদে পড়েছে, মানুষ ফাঁদ পেতেছে, শিকার ধরার জন্য পেতেছে, তুমি পাখির মতো তার পাশে এসে দাঁড়াও, পাখির মতো, পাখি হয়ে যাও। পাখি যেমন দল ছেড়ে যায় না, দলে থাকে সব সময়, তুমিও তাই করো, সেই বিপন্ন মানুষটাকে সাহায্য করো। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। ও একা হয়ে আছে, ওকে সঙ্গ দাও, তাতে একটু দুঃখটা ভাগ করে নিলে কমে, সেই কারণে এই কথাটা বলা। এরপরে আমরা পরের স্তবকটাতে যাব। হ্যাঁ, না, পরের স্তবকটাতে যাওয়ার আগে আমরা শেষের স্তবকটায় যাব। তুমি খেয়াল করে দেখো, তুমি নিজে একবার পড়ো শেষের স্তবকটা। সেটা পড়তে গিয়ে তুমি দেখবে যে তুমি প্রথম স্তবকে যে 3টে লাইন পড়লে, তার মধ্যে চেনা চেনা লাইন তুমি শেষের স্তবকটাতেও পাবে। আমি একবার বলে দিই শেষের স্তবকটা, তারপরে আমরা একসঙ্গে আবার পুরোটা পড়ব। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। দেখো, প্রথম স্তবকের 2টো লাইন শেষের স্তবকেও আছে। আমি বলছিলাম না যে স্লোগানের মতন একই কথা কবি বারবার বলছেন, এই জন্যে বলছেন যাতে সেই কথাটা আমাদের মাথার মধ্যে গেঁথে যায়, আমাদের বুকের মধ্যে নিয়ে যেন সেই কথাটাকে চলতে পারি, সেই কারণে কথাটা বলছেন। প্রথম স্তবকে যে 3টে লাইন বলেছেন, শেষের স্তবকে একটা লাইন কেবল নতুন, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। তাছাড়া বাকি 2টো লাইন যেমনটা ছিল সেরকম কিন্তু নিচেও এসেছে। কোন লাইন দুটো? একটা শেষের লাইনটা, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, আর একটা একদম শুরুর লাইনটা, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। এবার আমরা দ্বিতীয় স্তবকটা পড়ে নিই, পড়ার পরে তৃতীয় স্তবকের শেষের স্তবকের প্রথম লাইনটা নিয়ে আলোচনা করব। আগে দ্বিতীয় স্তবকটা পড়ে নিই। এতক্ষণ আমরা যে জায়গাটায় ছিলাম, এই একই, যে কবি চাইছেন যে বিপন্ন মানুষের পাশে যেন মনুষ্যত্ব সম্পন্ন কোনো মানুষ এসে দাঁড়ায় এবং তার বিপদের অংশীদার হয়, তার যন্ত্রণার, তার কষ্টের অংশীদার হয়। দ্বিতীয় স্তবকটায় যাই। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। তারপরের লাইনটা তোমার চেনা, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। ভারী অদ্ভুত না? তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। এখানে হঠাৎ করে তোমার মতো মনে পড়া, এই কথাটার মানে কি? তুমি ভাবো, আমরা কিন্তু এক একজনের কাছে এক এক রকমভাবে আসি। আমি আগেও এই কথাটা তোমাদের একদিন কথা বলবার সময়, পড়ানোর সময় বলছিলাম যে আমি কারোর কাছে হয়তো শিক্ষিকা, কারোর আমি দিদি, কারোর বোন, হ্যাঁ, কারোর মা, এরকম হয়তো তোমার ক্ষেত্রেও হয়, তুমি কারোর দাদা, কারোর দিদি, কারোর বোন, কারোর কাকা। এক একজনের কাছে সম্পর্কটা এক এক রকম হয়। তোমাকে তোমার মতন মনে পড়া, এই জায়গাটা হচ্ছে এই, তোমাকে আমি যে চোখে দেখি, তোমাকে ঠিক সেইভাবে আমার মনে পড়ছে। বিশেষত যখন মানুষ এত অসুবিধার মধ্যে আছে, এত বিপন্ন হয়ে আছে, তখন চাইছি যে তুমি তোমার যে নরম দিকটা, যে দিকটার জন্য আমি তোমাকে পছন্দ করি, আমার তোমাকে ভালো লাগে, যে তুমি সকলকে ভালোবাসতে পারো যে গুণের জন্য, সেই কারণে সকালে, সন্ধে, রাতে সব সময় তোমাকে মনে পড়ছে। তুমি এসো, তুমিও এসো, তুমিও এসে সেই অসুবিধায় পড়া, নিপীড়িত, সেই যন্ত্রণা কাতর মানুষের সঙ্গে দাঁড়াও, তার পাশে এসে দাঁড়াও। এই জন্যে এই কথাটা বলা, যে তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। আরেকটা কথা বলেছি বাবা, এক একটা কবিতা এক একজনের কাছে এক এক রকম অর্থ নিয়ে আসে। তোমার কাছে যদি অন্য কোনো অর্থ প্রতিভাত হয়, যদি মনে হয় যে আমি এটাকে এইভাবে বলতাম, আমি এটাকে এইভাবে ভাবছিলাম, অবশ্যই তোমার খাতায় সেটা লিখবে, সেটা খুব জরুরি। হ্যাঁ, তোমার ভাবনার কথাটা লিখে রাখবে এবং সেটা অন্যদের সঙ্গে ভাগ করেও নেবে, না হলে তো বোঝা যাবে না যে তোমার ভাবনাটা ঠিক কী। তুমি খাতায় সেটা লিখো। একদম শেষের স্তবকে আর একবার আসি। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। দেখো,
এসে দাঁড়াও তো আমরা বুঝতে পারছি, ভালোবেসে দাঁড়ানোটাও বোঝা যাচ্ছে যে শুধু দাঁড়িয়ে গেলেই হলো না, আমি দাঁড়ালাম, মজা দেখতেও তো অনেকে দাঁড়ায়, সেই দাঁড়ানো না, সেই মানুষটার কষ্টের ভাগ নেওয়া, ভাগ নিয়ে তার কষ্টটা কমানো। তুমি যতক্ষণ না পর্যন্ত সেই ব্যথার সমব্যথী হতে পারছো, সেই ব্যথাটাকে তুমি যতক্ষণ না নিজের মতন করে অনুভব করতে পারছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোবেসে এসে দাঁড়ানো হয় না, দাঁড়ানো হয় শুধু। সেই দাঁড়ানো চাইছেন না কবি, কবি চাইছেন এসেও দাঁড়াতে হবে, ভালোবেসেও দাঁড়াতে হবে। আর মাঝখানে একটা শব্দ দিয়েছেন, ভেসে দাঁড়াও। শুনতে ভালো লাগার জন্যও দিতে পারেন, এসে দাঁড়াও, ভেসে, এসে, ভেসে, ভালোবেসে, এই যে মিলগুলো হচ্ছে, কানে শুনতে ভালো লাগছে, এর জন্য তো দেওয়া অবশ্যই, এটা তো একটা কারণ বটেই। কিন্তু শক্তি চট্টোপাধ্যায়, যিনি একজন অনেক বড় কবি, একজন অনুভবের দিক থেকে একজন অসাধারণ জায়গায় থাকা কবি, তার কাছে কিন্তু তার লেখায়, তার কলম যখন আমরা পড়ছি, তখন শুধু ভেসে দাঁড়াও এই কথাটা শুধু শুনতে ভালো লাগছে বলে দেওয়া এমন কিন্তু নয়। ভেসে কখন কেউ আসে বলো তো? ভেসে চলে এলাম, সে বাতাসে ভেসে হোক, জলে ভেসে হোক, এই ভেসে আসা হচ্ছে আগু পিছু কিছু না ভেবে আসা। আমি যে কারোর বিপদে যাব, বাবারে আমার বিপদ হবে না তো, আমি কোনো অসুবিধায় পড়বো না তো, আমি কোনো ঝামেলায় জড়িয়ে যাব না তো, এই সব ভাবনা ভেবে যদি তোমাকে সেইখানে আসতে হয়, তাহলে তুমি আর তাকে বিপদ থেকে, অসুবিধা থেকে, কষ্ট থেকে উদ্ধার করতে পারবে না। তোমাকে আসতে হবে একদম সামনে পেছনে না ভেবে। একজন মানুষ অসুবিধায় পড়েছে, চলো আমি মানুষ হিসেবে আমার কর্তব্য তাকে সেই জায়গাটা থেকে খানিকটা হলেও রিলিফ দেওয়া, আমি খানিকটাও যেন শান্তি তাকে দিতে পারি, এই জন্যে আসা। সেই কারণেই কিন্তু এসে দাঁড়ানো, ভেসে দাঁড়ানো এবং ভালোবেসে দাঁড়ানো। আমরা সমস্তটা আলোচনা করতে পেরেছি, শুধু শুরু থেকে আর একবার বলবো। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। নিজেরা কবিতাটা অনেকবার পড়ো, অনেকবার পড়ো। ছোট কবিতা, তুমি ক্লান্ত হয়ে যাবে না পড়তে পড়তে, এই জন্যে বলছি বাবা অনেকবার পড়তে। তুমি যত পড়বে তুমি ততটাই তার গভীরে যেতে পারবে এবং এক একটা লাইন এক একবার তোমার কাছে এক এক রকম হয়ে ধরা দেবে। তুমি একটা জিনিস খেয়াল করেছো যে এতখানি একটা কবিতার মধ্যে উনি 3 বার তাহার কথাটা বলেছেন, যে তুমি তাহার পাশে এসে দাঁড়াও। হঠাৎ করে চলিত ভাষায় লেখা একটা কবিতার মধ্যে তাহার এরকম একটা সাধু শব্দ, এরকম একটা সর্বনাম, তার, এটার একটা পুরো সম্পূর্ণটা হচ্ছে তাহার, এটা ব্যবহার করলেন কেন? হঠাৎ করে তাহার কথাটা তার না বলে। এই তাহার মানে কার? মানুষের। সেই মানুষের ওপর এতখানি জোর দেওয়ার জন্য, এতটা বেশি আলো ফেলার জন্যই ওই সর্বনামটাকেও কিন্তু পূর্ণ করে দেওয়া হলো, তার না বলে তাহার। তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তুমি নিজে একবার গুণে দেখো যে গোটা কবিতাটার মধ্যে মাত্র 9 লাইনের কবিতা, তাতে মানুষ শব্দটা কতবার আছে, কতবার মানুষ মানুষ মানুষ, প্রত্যেক লাইনে লাইনে 7 বার মানুষ শব্দটা বলেছেন। তাছাড়াও একবার মানুষই এই কথাটা আছে, যেখানে ওই ফাঁদ পাতার প্রসঙ্গটা আসছে সেই জায়গাটায়। এই কবিতার নাম খেয়াল করো, দাঁড়াও। কবিতাটার নাম দাঁড়াও, কিন্তু মানুষ বড় কাঁদছে কথাটা একাধিকবার। তো কবিতাটার নাম মানুষ বড় কাঁদছেও হতে পারতো, অসুবিধা কী ছিল? মানুষ বড় কাঁদছে এটাই নাম দিলাম। তা দিইনি তো, তা দেননি উনি। কেন? কারণ কান্নাটাই শেষ কথা না। কাঁদতে পারে, তার কষ্ট হয়েছে, তার কোনো কারণে সমস্যা হয়েছে, সে কাঁদতে পারে। কোন জায়গাটাতে উনি গুরুত্ব দিলেন, উনি আলোকিত করলেন কোন জায়গাটা? সাহায্যের জায়গাটা।
মানুষ যে হাত বাড়াবে অন্যের বিপদে, হাত ধরবে, অন্যের অসুবিধায় হাত ধরবে, এসে দাঁড়াবে, কোনো কিছু চিন্তা ভাবনা না করে ছুটে এসে দাঁড়াবে, যেটাকে উনি ভেসে দাঁড়াও বলেছেন, পাখির মতন দাঁড়াতে বলছেন, দলবদ্ধ হয়ে দাঁড়ানো, সেই দাঁড়ানোটাই কিন্তু এখানে মূল। মানুষের কান্নাটা আসল নয়, কাঁদতে পারে, কষ্ট হয়েছে কাঁদছে, তার চোখের জল মুছিয়ে দেওয়াটা, তার সঙ্গে থাকাটা, তার হাত ধরে থাকাটাই আসল। এই হচ্ছে কবিতা। আমার মনে হয় না যে খুব বেশি অসুবিধা হবে। অনুশীলনীগুলো করো। অনুশীলনীতে যে প্রশ্নগুলো দেওয়া আছে বাবা, যে ধরনের প্রশ্ন আছে তার বেশিরভাগের উত্তরই আমি তোমাদেরকে এতক্ষণে বলেছি। একটু ভেবে দেখো, দরকার হলে পরে ইউটিউবে তো দেওয়া আছে, আর একবার চালিয়ে দেখবে। হ্যাঁ, যে হতে পারে যে একবার কথাটা তোমার মিস হয়ে গেল, তুমি খেয়াল করলে না, আর একবার চালিয়ে দরকার হলে পরে দেখো। হ্যাঁ, তারপরেও যদি কোনো অসুবিধা হয়, আবার বলছি, তাহলে ফোন করবে যে এই জায়গাটাতে আটকাচ্ছে বা এখানটা বুঝতে পারলাম না। আর নিজের ভাবনা, কবিতাটা পড়ে নিজের ভাবনা, সেটা কিন্তু খাতাতে অবশ্যই লিখবে। তোমাদের অনুশীলনীর মধ্যে দেখো এরকম একটা প্রশ্ন আছে যে এই এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও, এই ধরনের একটা লাইন, তো এই ধরনের দুটো লাইন তুমি নিজে লেখো। শক্তি চট্টোপাধ্যায়ের মতন লাইন লিখতে যাওয়া এটা একটা ভীষণ মুশকিল ব্যাপার, খুব কঠিন ব্যাপার। অত বড় মাপের একজন কবি, তার লাইন আমি কিভাবে লিখব, এরকম মনে হতে পারে। দরকার নেই, তুমি তোমার মতন করে মানুষের পাশে দাঁড়ানোর একটা কবিতা লিখবার চেষ্টা করো। ওনার মতনই হতে হবে, হয় নাকি? তাই সম্ভব না, দরকার নেই। তুমি তোমার মতন করে করার চেষ্টা করো, তুমি তোমার মতন করে একটা লিখবার চেষ্টা করো। শুধু প্রশ্নোত্তর না, নিজেকে কিছু করতে হবে, নিজের কিছু লেখা দরকার। তোমার ভাবনাটা লিখবে, যদি সেটা কবিতার মতন করে লিখতে পারো আরও চমৎকার, সেটার চেষ্টা করো। ঠিক আছে? যেটা বলছিলাম বাবা, যে বেশ কয়েকবার পড়তে হবে কিন্তু, হ্যাঁ, কারণ পড়লে পরে তোমার কাছে কবিতাটা নতুনভাবে ধরা দেবে। অনুশীলনীগুলো করা আর নিজের মতন করে লেখা। আমি কতগুলো প্রশ্ন দিচ্ছি, যাতে তুমি অন্তত 2-3 লাইনে উত্তর লিখতে পারো, এরকম প্রশ্ন। হ্যাঁ, সেই উত্তরগুলো একটুখানি করো। আমি বলেছি, আমার কথার মধ্যে উত্তরগুলো আমি বলেছি, তুমি শুধু একটুখানি মনে করে করে সেই কথাগুলো আর নিজের একটু ভাবনা মিশিয়ে খাতায় লিখে ফেলো। 1 নম্বর যেটা প্রশ্ন, সেটা হচ্ছে একটা 9 লাইনের কবিতাতে বারবার করে একটাই লাইন 3 বার বলা, একটা লাইন 2 বার বলা, এটার কারণ কি? কেন করলেন উনি এই কাজটা? তোমার যা মনে হচ্ছে তুমি সেটাই লিখবে। 5 জনের ভাবনার সঙ্গে তোমারটা না মিলতে পারে, তোমার যা মনে হচ্ছে তুমি সেটা লেখো। আমি প্রশ্নটা লিখছি বোর্ডে। এইটা প্রশ্ন যে 9 লাইনের একটা কবিতায় কোন লাইনটা উনি 3 বার ব্যবহার করেছেন, কোন লাইনটা 2 বার ব্যবহার করেছেন, আর কেনই বা করলেন। আমি লিখছি প্রশ্নটা। হ্যাঁ, দাঁড়াও কবিতায় কোন লাইনটি 3 বার এবং কোনটি 2 বার ব্যবহার করলেন কবি? কোনটি 2 বার কবি ব্যবহার করলেন? তার সঙ্গে বারবার একই লাইন ব্যবহার করার কারণ কি হতে পারে বলে তোমার মনে হয়? একই লাইন বারবার ব্যবহার করার কারণ কি হতে পারে? কি বা কি লেখো। এই উত্তরটা করো, এটা খুব জরুরি, এই উত্তরটা করো। আর একটা প্রশ্ন বলছিলাম,
যে কবিতার নাম মানুষ বড় কাঁদছে কথাটা একাধিকবার বলার পরেও কবিতার নাম মানুষ বড় কাঁদছে না হয়ে কেন দাঁড়াও, যেটা উত্তর তোমাদেরকে একটু আগেই বললাম বাবা, যে মানুষের কান্নাটাই এখানে জরুরি নয়, পাশে এসে দাঁড়ানো, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, বিপন্ন মানুষকে উদ্ধার করা, এইটাই বড়। এটা আমার কথা, কিন্তু তুমি তোমার ভাবনাটা এখানে উল্লেখ করে লেখো। হ্যাঁ, আমি প্রশ্নটা দিচ্ছি, বোর্ডটা মুছি, লেখা হয়েছে না? কবিতাটির নাম মানুষ বড় কাঁদছে না হয়ে দাঁড়াও হই। এর কারণ কি হতে পারে? তোমার কথাটা লিখবে, তুমি তোমার মনের কথাটা লেখো। এটুকুই থাক, অন্তত এই দুটো প্রশ্নের উত্তর করো। অনুশীলনীতে আর যে প্রশ্নগুলো আছে সেই উত্তরগুলো করো। এর পরের ক্লাসে আমরা আর একটা নতুন পড়ায় যাব, কিন্তু খাতাতে সব উত্তরগুলো বাবা তৈরি করে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, আর কবিতাটা বারবার বারবার পড়ো, এই কথাটা আমি অনেকবার বললাম। পড়ে পড়ে একদম ছবিটা মনের মধ্যে করে নাও। আর মূল যে কথাটা, যেটা ধ্রুবপদের মতন বারবার ঘুরে ঘুরে আসছে, যে মানুষের পাশে এসে দাঁড়াতে হবে, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, ওইটা নিজের মাথায় নিজের বুকের মধ্যে নিয়ে চলো। আর এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ভেবে দেখো সেখানে মানুষের পাশে এসে দাঁড়ানোটা আরও কত জরুরি না? হ্যাঁ, দূরত্ব রাখতে বলছে, কিন্তু বিপন্ন মানুষকে থেকে যদি তুমি আরও দূরে সরে যাও, কারো একটা অসুবিধায় পড়েছে দেখেও ঘরের মধ্যে বন্দি হয়ে থাকো, এই অবস্থাটা আমাদের সঙ্গেও যে কোনো দিন যে কোনো সময়ে হতে পারে। সেই কথাটা মাথায় রেখে চলতে হবে কিন্তু, যে তুমি যদি কারোর হাত না ধরো, তোমার হাতও কেউ ধরবে না। আমরা সেরকম কেউ না, আমরা সকলে ভালো, আমরা সবাই চেষ্টা করব যে একসঙ্গে থাকবার, একসঙ্গে বাঁচবার। ভালো থাকো সবাই, পরের ক্লাসে দেখা হবে।